শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়, চীনে বাণিজ্য সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। চীনের ব্যবসায়ীদের সঙ্গে 16টি সমঝোতা। কর্মবিরতিতে নবম দিনের মতো অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, চলছে কোটা বিরোধীদের আন্দোলন। এই ইস্যুতে আপিল বিভাগের শুনানি কাল। প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গ্রেফতার 17 জনের বিরুদ্ধে মামলা, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের ব্যবসায়ীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে সকালে বেইজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বেইজিং সফরের দ্বিতীয় দিন চায়না ওয়ার্ল্ড সামিট সেন্টার শাংগ্রি-লাই ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড। এতে বাংলাদেশ ছাড়াও কয়েকশো চীনা ব্যবসায়ী অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. The government has embarked on a series of reforms to create more business-friendly atmosphere and offer a secure and predictable environment for investors. পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। China is our largest partner with trade volumes increasing year by year. However, there remains immense potential to further expand our trade ties. We are committed to addressing trade imbalances and creating a more equitable trade relationship. প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করতে পরামর্শ দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানের মধ্যে 16টি সমঝোতা স্মারক সই হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দফা দাবি আদায়ে নবম দিনের মতো কর্মবিরতি ও নানা কর্মসূচি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই দাবিতে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় আজও কার্যত অচল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে শিক্ষক নেতারা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সাথে নেতাদের নিয়মিত কথা হচ্ছে। তারা জানান, সমস্যার সমাধান হলে শুক্র ও শনিবার ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন। শিক্ষকরা ক্লাসে যাচ্ছে না, শিক্ষার্থীদের ক্লাস আমরা বন্ধ করে দিয়েছি, পরীক্ষা বন্ধ করে দিয়েছি। ওদের ক্ষতি হচ্ছে, আমরা ক্লাস শ্রেণীকক্ষে যাচ্ছি না, পরীক্ষা হচ্ছে না। আমরা যখনই আমাদের দাবি মানা হবে তখন আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে শুক্রবার শনিবার ক্লাস নেব, আমরা অনলাইনে ক্লাস নেব, আমরা স্পেশাল পরীক্ষা নিয়ে সেই জিনিস আমরা পুষিয়ে নিতে পারবো।
এদিকে একই দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। বেলা 11টায় সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকেন তারা। দুপুর 12:30 পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় বক্তারা বলেন, শুধু বৈষম্যমূলক নয়, প্রত্যয় পেনশন স্কিম অপরিপক্ক পরিকল্পনা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি চলছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও চলছে কর্মবিরতি। অনেকেই বিভিন্ন বিষয়ে কথা বলছেন, কম্পেয়ার করছেন অন্যান্য। আমরা কারোর সাথে কম্পেয়ার চাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সমাজে আমাদের আলাদা একটা মর্যাদা আছে, সেই মর্যাদা সমুন্নত রাখার জন্য আসলেই স্বতন্ত্র বেতন কাঠামো আমাদের জন্য প্রয়োজন। এখনো পর্যন্ত আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না সরকারের পক্ষ থেকে, এবং এটি সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, আমরা এখানে আন্দোলন করতে থাকবো, কারণ এটি আমাদের শিক্ষা ব্যবস্থার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং আমাদের পিছু হটে আসার সুযোগ নেই। সারা দেশে আজও সড়ক অবরোধ করে কোটা বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। রাজশাহী কলেজের সামনে কোটা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যশোরে বিক্ষোভ প্রদর্শন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শহরের পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়, প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা চাই যারা সুবিধা বঞ্চিত, সংবিধানের সাথে মিল রেখে তাদের জন্য কোটা থাকুক, কিন্তু কোনোভাবেই 56% যে কোটা আছে আমরা সেটা মেনে নেব না। লক্ষ লক্ষ মানুষ বেকার, বেকার গ্রাজুয়েট প্রতি বছর বের হচ্ছে, এখানে 56% কোটা কোনোভাবে যৌক্তিক হতে পারে না। এই কোটা আসল সংস্কার আমরা চাই, এবং সেটা অবশ্যই 5 থেকে 10% বেশি কোনোভাবে আমরা চাই না। কোটা ব্যবস্থার সংস্কার এবং সরকারি চাকরিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহাল রাখা কোটাহীন শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রের আচরণ বৈষম্যমূলক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। মধুর ক্যান্টিনের ছাত্র ইউনিয়নের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবে কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি হবে আগামীকাল। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য আজ এদিন ধার্য করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। শুধু এই মামলার শুনানির জন্য দিন ধার্যের জন্য বেলা 11:30টায় চেম্বার আদালত বসে। এর আগে 4 জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। এদিকে শিক্ষক ও কোটার আন্দোলনে বিএনপি ও তাদের সমমনারা উস্কানি দিয়ে যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই আহ্বান জানান। কোটা ইস্যুতে আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ জানান তিনি। শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিসিএস পরীক্ষা সহ গত 12 বছরে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার পিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেছে সিআইডি। এদিকে দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন জানান, ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। অভিযোগের সত্যতা মিললে প্রশ্ন ফাঁসে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ছাড়াও বাতিল হবে 5 জুলাইয়ের রেলওয়ে উপসহকারী প্রকৌশলী
পদে প্রাক নির্বাচনী পরীক্ষা। তবে ইতিমধ্যে নিয়োগ পাওয়া অন্যান্য ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা বাতিল করা অতি জটিল প্রক্রিয়া। এর আগে পিএসসি কার্যালয়ের সামনে রেলওয়ের 5 জুলাইয়ের নিয়োগ পরীক্ষা বাতিল ও প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন পরীক্ষার্থীরা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের প্রায় 11 কোটি 35 লাখ টাকার সম্পদ ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সকালে মহানগর দায়রা জজ ডক্টর জেবুন্নেসার আদালত এই নির্দেশ দেন। এর আগে কামরুল সাইমা দম্পতির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। 11 কোটি 34 লাখ 35,919 টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। তবে বিষয়টি বুঝতে পেরে সম্পদ বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেন হাসান ও তার স্ত্রী। তাই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক বা জব্দের আবেদন করে দুদক। শুনানি শেষে দুদকের আবেদন গ্রহণ করে এখনো পর্যন্ত পাওয়া সব সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃকালীন ছুটির নীতিমালা করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 6 মাস বয়সী শিশু নুবায়েদ বিন সাদির পক্ষে দায়ের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করেন। রিটে বলা হয়, পিতৃকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়। ভারত, ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ বিশ্বের 78টিরও বেশি দেশে পিতৃকালীন ছুটির বিধান রয়েছে। রিট পিটিশনে আমরা প্রেয়ারটা আনি যে এই যে পিতৃত্বকালীন ছুটি না থাকা, ছুটির কোনো ধরনের আইন নীতিমালা না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এবং কেন গভর্নমেন্টকে ডিরেকশন দিবে না, কোর্ট নির্দেশনা প্রদান করবে না যে এই পিতৃত্বকালীন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সবার জন্য এই পিতৃত্বকালীন ছুটির জন্য কোনো নীতিমালা কেন করবে না। বন্যার পানি মারিয়ে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ। এদিকে দেশের 10টি নদীর পানি 21 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এখনো বন্যা কবলিত হয়ে আছে দেশের 10টি জেলা। তবে দেশের কয়েকটি স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। ডেস্ক রিপোর্ট। সিলেটে বন্যার মধ্যেই শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সীমান্ত উপজেলার পরীক্ষার্থীরা বানের পানি মারিয়ে আসে পরীক্ষা কেন্দ্রে। সারা দেশে গত 30 জুন থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা শুরু হলেও বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের 4 জেলায় 9 দিন পিছিয়ে আজ থেকেই শুরু হয় পরীক্ষা। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও জকিগঞ্জের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। প্রবেশদ্বার থেকে শুরু করে অভ্যন্তরে এখনও বন্যার পানিতে রাস্তা ও আঙিনা ডুবে আছে। বন্যার কারণে কিছু কিছু কেন্দ্র স্থানান্তর করেছে বোর্ড কর্তৃপক্ষ। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় থাকলেও কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সুবিধায় কাদামাটিতে বালি ফেলে প্রবেশদ্বারে খানিকটা সুবিধা করার চেষ্টা করছেন। তবে অভিভাবকরা বলছেন তা অপ্রতুল। বন্যা যে অবস্থান করছে প্রায় 1 মাস দীর্ঘ সময়, তখন বাচ্চা কাচ্চা, নিম্ন এলাকার বাচ্চা কাচ্চা বিশেষ করে এরা খুব অবহেলিত অবস্থানে আছে। যে লেখাপড়ার যে দৃষ্টিভঙ্গি দিব এগুলা করতে পারে নাই। কিভাবে যে ওরা এই কলেজের ভিতরে ঢুকবে বা পরীক্ষা হলে ঢুকবে, পরীক্ষা দিবে, এদের মন মানসিকতা কতটুকু ভালো থাকবে? পরীক্ষা দেওয়ার তো দরকার, প্রয়োজন নেব। পিছিয়ে গেছে কি অনেক বাচ্চা তো মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। 30 তারিখ তাই 9 তারিখ একজন ভালো হয়েছে, আর একটু পিছিয়ে নিলি লাগে, আর একটু ভালো হইল না পরীক্ষাটা। দীর্ঘদিন যাবৎ বন্যার পানিতে আমাদের ক্লাসরুমগুলা, ক্যাম্পাস এবং গেট নিমজ্জিত আছে। এই অবস্থায় আমাদেরকে পরীক্ষা নিতে হচ্ছে। এদিকে যমুনার পানি কমতে শুরু করলেও এখনও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার 50 সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাই পয়েন্টে 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যায় জেলার কাজিরপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় প্রায় 1 লক্ষ মানুষ পানিবন্দী। 6,500 হেক্টর ফসলি জমি সহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে আছে। মানবিক কষ্ট হচ্ছে আপনার টিউবওয়েলের পানি আর রান্না বান্নার কষ্ট। চার মাসে আমরা শুকনা কিছু খাবার দেবো আর 1 সন্ধ্যা রান্ধি 2 সন্ধ্যা খাই। রাজবাড়িতে পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টের বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এখনও জেলার বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে আছে, দুর্ভোগে আছে কয়েক হাজার পরিবার। এছাড়া আগামী 48 ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইলে ব্রহ্মপুত্র, যমুনা নদ নদীর কাছের নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে বর্ষা মৌসুমেও জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। এতে চরম হতাশা নিয়ে নদী থেকে ফিরছেন তারা। মৎস্য বিভাগ বলছে, নদীতে পানির পরিমাণ আরও বাড়লে মিলবে কাঙ্ক্ষিত ইলিশ। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী ইলিশের খ্যাতি দীর্ঘদিনের। দেশের প্রায় 30 ভাগ ইলিশ আহরণ হয় এখান থেকে, কিন্তু এবছর আশা শেষ হতে চললেও জালে মিলছে না ইলিশ। একদিকে পরিবার নিয়ে অভাব অনটন, অন্যদিকে ঋণের টাকা শোধ, সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় 2 লাখের বেশি জেলে। নদীতে মাছ নেই, মাছ আমরা তেল বাজার সাথে নিয়ে যাই, বাজার সাথে টিয়ে উড়াইতে না। দোকানে অনেক টাকা ঋণ নিয়ে গেছি, জালের দোকানে ঋণ নিয়েছি, খাবার চালাইতে গিয়ে সংসার চালাইতে গিয়ে অনেক টাকা আমাকে ঋণ। এই বছর পুরা ধরার মধ্যে আছি, নদীতে যাই মাছটা চাই না। ভোলার ইলিশা, তুলাতলি, নাচির মাঝি সহ প্রায় 1/2 শতাধিক ছোট বড় ঘাটে আড়তদারদের মাছের বাক্সগুলো খা খা করছে। 2-1 ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাক ডাক। জেলেদের পাশাপাশি আড়তদাররাও রয়েছেন বিপাকে। নদীতে মাছ কম থাকার কারণে আমাদের যে ব্যস্ত সময়টা পার করতাম, আমরা ব্যস্ত সময়টা পার করতেছি। ভরা মৌসুমের সময় আমাদের মাছ নাই, কারণ হলো নামার দিকে বিভিন্ন চর জায়গা গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মেঘনায় অনেক ডুবোচর থাকায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে নদীতে পানি আরেকটু বাড়লে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। আপার স্ট্রিম থেকে মিষ্টি পানিটা যতক্ষণ না পর্যন্ত নদী দিয়ে সাগরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সাগরের মাছ কিন্তু মাইগ্রেট করবে না। তো আসলে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সে কাঙ্ক্ষিত যে স্রোতধারা আপ স্ট্রিম থেকে যে মিষ্টি পানি, সেটা কিন্তু এখনো আসে নাই। সর্ব অঞ্চলের বৃষ্টির পানিটা যখন ধারা বেয়ে নদী দিয়ে নামবে, তখনই কিন্তু মাছটা উপরে মাইগ্রেট করবে। মৎস্য বিভাগ জানিয়েছে, গত বছর ভোলায় ইলিশ আহরণ হয়েছিল 1,82,500 টনের বেশি, আর এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 টন। সরকারি হিসাবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 1,65,000। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে নিহত 5 যুবকের কারোই পরিচয় মেলেনি। এখনো পর্যন্ত তাদের সন্ধানও করেননি কোনো স্বজন। পিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে নেওয়া ফিঙ্গারপ্রিন্টেও সম্ভব হয়নি পরিচয় নিশ্চিত করা। পরে ভেজারা নমুনা সংগ্রহ শেষে বেওয়ারিশ হিসেবেই গতকাল গভীর রাতে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয় তাদের। নরসিংদীর রেলওয়ে পুলিশ এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই জানিয়েছে, গতকাল সকালে নরসিংদীর রায়পুরায় খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত 5 যুবকের পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তবে তার ফিঙ্গারপ্রিন্ট জাতীয় পরিচয়পত্রের সাথে না মেলায় প্রাথমিকভাবে তাদের বেওয়ারিশ হিসেবে ঘোষণা করা হয়। আন্তর্জাতিক। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 41 জন নিহত হয়েছে। একটি শিশু হাসপাতাল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার দিনের বেলায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল। মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রি এবং দিনিপ্র সহ পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কিয়েভের বিভিন্ন স্থাপনা। ইউক্রেন জুড়ে চালানো ওই হামলায় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে এক চিকিৎসক সহ সেখানে অন্তত 3 জনের মৃত্যু হয়। হামলার পরপরই হাসপাতাল থেকে চিকিৎসাধীন শিশুদের নিয়ে বেরিয়ে আসতে থাকেন অভিভাবকরা। অনেক শিশুকে রাস্তার ধারে স্যালাইন দেওয়া অবস্থায় দেখা যায়। কিয়েভের ওই শিশু হাসপাতালটির 60 থেকে 70% ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন স্থানীয়রা।
এরই মধ্যে রুশ হামলার ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোল্যান্ড সফরে থাকা অবস্থায় সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়াকে পাল্টা জবাব দেয়া হবে। ইউক্রেন জুড়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া, এর জন্য তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। এই বর্বরতার জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করছি আমি। নিরীহ বেসামরিকদের ওপর রুশ হামলা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরও সোচ্চার ভূমিকা রাখতে হবে। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে এটি রাশিয়ার সবচেয়ে বড় হামলা। দিনের বেলা ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনা বেশ বিরল। ওই ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হারিকেন বেরিলের তাণ্ডবে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হিউস্টন শহরেই মারা গেছেন 3 জন। স্থানীয় সময় সোমবার ভোরে ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে টেক্সাসের উপকূলীয় শহর মাটাগোর্ডার কাছে আছড়ে পড়ে হারিকেনটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 130 কিলোমিটার। এতে টেক্সাস জুড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে গাছপালা। অঙ্গরাজ্য জুড়ে অন্তত 27 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়, চীনে বাণিজ্য সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। চীনের ব্যবসায়ীদের সঙ্গে 16টি সমঝোতা। কর্মবিরতিতে নবম দিনের মতো অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, চলছে কোটা বিরোধীদের আন্দোলন। এই ইস্যুতে আপিল বিভাগের শুনানি কাল। প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গ্রেফতার 17 জনের বিরুদ্ধে মামলা, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।